বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদা আক্তার, প্রভাষক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ, গৌরীপুর ময়মনসিংহ। গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে নবম অধ্যায়, সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। শিক্ষার্থীরা, বিগত সময়ে তোমাদের সাথে আমরা আরও 4টা ক্লাস করেছি এই সিস্টেমের ভিতর দিয়ে। আশা করি উপকৃত হয়েছ। আজকে 5ম ক্লাস তোমাদের সাথে আলোচনা করব সমন্বয় সাধন অধ্যায় থেকে। ব্যবস্থাপনার যে কাজগুলো, এগুলো তোমাদের মনে আছে কিনা জানি না, আশা করি মনে আছে, মনে থাকবে। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন। নবম অধ্যায়। লাস্ট হচ্ছে নিয়ন্ত্রণ। আজকে শিক্ষার্থীরা সমন্বয় সাধন আমাদের আলোচ্য বিষয়। একটু বোর্ডের দিকে খেয়াল করো। আজকের পাঠ পরিকল্পনায় আছে সমন্বয় সাধনের ধারণা, উদাহরণসহ সমন্বয় সাধনের নীতি বা আদর্শসমূহের আলোচনা এবং সমন্বয় সাধনের গুরুত্ব। তো শিক্ষার্থীরা, এই সমন্বয় বা কোঅর্ডিনেশন কি? প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করে লক্ষ্যাভিমুখী করার কাজকেই সমন্বয় সাধন বলে। প্রাতিষ্ঠানিক কাজে যদি প্রত্যেককে একে অন্যের সাথে মিল না রেখে কাজে এগিয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ সমস্যা দেখা দিবে। তেমনি পরিবারের ক্ষেত্রেও একে অন্যের সাথে একে অন্যের চিন্তা বা কাজে একাত্মতা পোষণ না করে যে যার মতো যদি কাজ করে, তাহলে কি বিশৃঙ্খলতা দেখা দিবে, শান্তি থাকবে না এবং উন্নতি আশা করা যায় না। তাই ব্যক্তি ও বিভাগের চিন্তায় ও কাজে সমন্বয় থাকা অপরিহার্য। এটা সর্বত্রই প্রযোজ্য, এই সমন্বয়ের কাজটি। আর ব্যবস্থাপনার কাজটাকে আরও সহজভাবে বুঝতে হলে সমন্বয়ের জ্ঞান অনুধাবন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তো শিক্ষার্থীরা, একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যবস্থাপনার ধারণাটাকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। ধরা যাক, কলেজে বনভোজনের আয়োজন করা হয়েছে, শিক্ষার্থীরা বনভোজনে যাবে। তো সেই মোতাবেক টাকা ওঠানো হচ্ছে সবার কাছ থেকে। অধ্যক্ষ মহোদয়, অর্থ বিভাগ, ক্রয় বিভাগ, যানবাহন ও স্পট বুকিং বিভাগ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক বিভাগ ভাগ করে শিক্ষক এবং শিক্ষার্থীদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কত হবে, গাড়ি ভাড়া করার পূর্ব পর্যন্ত সেটা জানা যায়নি, কারণ চাঁদা জমা দেওয়ার শেষ তারিখ বেঁধে দেওয়া হয়নি। অন্যদিকে বিভিন্ন বিভাগ তাদের কাজের অগ্রগতি নিয়ে একসাথে টেবিলে বসে তাদের আলোচনা করার কথা ছিল, সেটাও করা হয়ে ওঠেনি। কার্যতই কিছু কাজ শেষ পর্যন্ত রয়েই গেল। বনভোজন হয়েছে ঠিকই, কিন্তু শিক্ষার্থীরা কি হলো, বদনাম এবং বিশৃঙ্খলার পরিসীমা ছিল না।
তো এই যে একটা উদাহরণ, এর ভিতর থেকে আমরা বুঝতে পারছি যে কোন বিষয়টা অনুপস্থিতি ছিল এখানে, সমন্বয়ের অনুপস্থিত ছিল, অর্থাৎ সমন্বয়হীনতা ছিল। পরিশেষে যেটা বলা যায়, প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে এক সূত্রে সংযুক্ত, গ্রথিত এবং সুসংহত করার কাজকেই সমন্বয় সাধন বলে। আর সমন্বয় সাধন প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য একেবারেই অপরিহার্য বিষয়। শিক্ষার্থীরা, সমন্বয় সাধনের নীতি বা আদর্শ সমূহের আলোচনায় আমরা আসছি এখন। ব্যবস্থাপনার সমন্বয় সাধনের কাজটিকে আরও ফলদায়ক করার জন্য, যাতে প্রতিষ্ঠানে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে, সেজন্য সমন্বয় সাধনের দিকে একটু বিশেষ নজর দিতে হয়। আর তার জন্য কিছু কৌশল বা নীতি অবলম্বন করারও প্রয়োজন পড়ে। আর সেই নীতিগুলোর নাম্বার 1 হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্যের নীতি। লক্ষ্য হলো পরিকল্পনার অভিপ্রেত ফল, আর উদ্দেশ্য হলো সেই কাঙ্ক্ষিত ফল বা কার্য যাকে কেন্দ্র করে অন্যান্য সকল কার্যগুলি আবর্তিত হয়। যেমন তোমরা পড়াশোনা করছো, এটা হচ্ছে তোমাদের লক্ষ্য, আর উদ্দেশ্য বা টার্গেট হচ্ছে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তো প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের লক্ষ্য উদ্দেশ্য স্থাপনের নীতিকেই লক্ষ্য উদ্দেশ্য অর্জনের নীতি বলে। 2 নম্বর নীতি হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি। অর্থাৎ সমন্বয় সাধন এমন একটা কাজ, কোনো কাজ শুরুর পূর্বেই সেটাকে চিন্তা ভাবনা করতে হবে। কোনো কাজ শুরুর পূর্বেই সমন্বয়ের বিষয়টা চিন্তায় রেখে কাজ শুরু করার নীতিকে প্রারম্ভে শুরুর নীতি বলে। ধরা যাক একদল লোক একসাথে একতালে হাঁটতে চায়, সেক্ষেত্রে কিছু লোক আগে হাঁটা শুরু করে দিল, আর কিছু লোক বলল যে আপনারা যান, আমরা আসছি। এতে কি সমতা থাকবে? থাকবে না, বিশৃঙ্খলতা দেখা দিবে, অর্থাৎ সমন্বয়হীনতা চলে আসবে। তো আগেই সমন্বয়ের বিষয়টা যদি চিন্তা করে নেয়, মাথায় রাখে, তাহলে একসাথে একতালে হাঁটতে পারবে, একই সাথে এক জায়গায় পৌঁছাতেও পারবে। তো শিক্ষার্থীরা, 3 নম্বর নীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি, ডিরেকশন। একজন অধস্তনের একজন মাত্রই আদেশদাতা থাকবে, এটা নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। একাধিক আদেশদাতা থাকলে ভুল আদেশ জারি হওয়ার সম্ভাবনা থাকে এবং অধস্তন কর্মীও হতাশার ভিতর পড়ে যায়। অনেক সময় সঠিক ইনফরমেশন তার কাছে অনেক সময় পৌঁছাতে পারে না। তো একটি আদেশ যাতে নিশ্চিত করা যায় একজন অধস্তনের প্রতি, সেই নীতিটাকেই বলে আদেশের ঐক্য নীতি। 4 নম্বর নিরবচ্ছিন্নতার নীতি। নিরবচ্ছিন্নতার নীতি একটু খেয়াল করো শিক্ষার্থীরা। নিরবচ্ছিন্নতার নীতি কোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিরন্তরভাবে, অর্থাৎ অবিরামভাবে যে নীতি পালন করা হয়, অর্থাৎ সমন্বয়ের নীতিটা অবিরামভাবে চলতে থাকবে, এই প্রসেসটাকে বলা হয় নিরবচ্ছিন্নতার নীতি। শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয়টা জারি রাখতে হবে, নতুবা বিশৃঙ্খলতা দেখা দিবে, সমন্বয়হীন হয়ে পড়বে কাজটা। তারপর দলীয় সমঝোতার নীতি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দলীয় সমঝোতার নীতি প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, দল, বিভাগ ও উপবিভাগের ভিতর সমন্বয় না থেকে, অর্থাৎ যে যার মতো যদি কাজ করে, দলীয়
উদ্দেশ্য দলীয় সমঝোতা ছাড়াই যদি এগিয়ে চলে তাহলে বিশৃঙ্খলতা দেখা দেবে। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তি বা দল তারা দলীয় সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার কাজটাকে দলীয় সমঝোতার নীতি বলে। প্রত্যক্ষ যোগাযোগের নীতি নাম্বার 6, অর্থাৎ সরাসরি যোগাযোগ। সমন্বয়ের ক্ষেত্রে সরাসরি যোগাযোগ খুবই ফলদায়ক। অর্থাৎ বিভাগ, উপবিভাগ, ব্যক্তি, দল বা গোষ্ঠীর সাথে যদি সরাসরি যোগাযোগ করার যে নীতিটা সেটাকেই কি বলে? প্রত্যক্ষ যোগাযোগের নীতি। আর এটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে সমন্বয়ের ক্ষেত্রে। একটা প্রতিষ্ঠান কাজে ফলদায়ক হতে গেলে সব প্রত্যক্ষ যোগাযোগটা অনেক কার্যকরী ভূমিকা রাখে। শিক্ষার্থীরা 7 নম্বর পয়েন্ট, ভারসাম্যের নীতি, ব্যালেন্স, সমতা। সমতা অর্থাৎ ব্যালেন্স থাকতে হবে। প্রতিষ্ঠানে যদি ভারসাম্যের নীতি বজায় না থাকে, অর্থাৎ একদল লোককে কাজ দেওয়া হলো বিভিন্ন পরিমাণ পণ্য পরিবহনের জন্যে, কিছু লোক কম পরিমাণে পণ্য বহন করলো এবং কিছু লোক বেশি পরিমাণ অর্থাৎ ভারী পণ্য নিয়ে যাচ্ছে, তাহলে কি একসাথে পৌঁছাতে পারবে? পারবে না। সমতা যদি বিধান করে দেওয়া হয়, অর্থাৎ সমপরিমাণ পণ্য, সম ওজনের পণ্য যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে একই সময় একই সাথে কাজটা তারা করতে পারবে। এই প্রতিষ্ঠানে এই সমতা বিধানের নীতিকে ভারসাম্যের নীতি বলে। নমনীয়তার নীতি, সফট, ফ্লেক্সিবিলিটি। একেবারে কঠোর অর্থাৎ কনক্রিট মাইন্ডের হলে চলবে না। প্রতিষ্ঠানের প্রধান যদি এরকম কনক্রিট মাইন্ডের হয় তাহলে কি সম্ভব? প্রতিষ্ঠানে যে নিয়ম নীতি প্রণয়ন করা হয় সেগুলো প্রয়োজন ভেদে একটু পরিবর্তনের সুযোগ থাকা দরকার। এই যে সুযোগ করে দেওয়ার বিষয়টা, এটাকেই বলে নমনীয়তার নীতি। উদাহরণস্বরূপ বলা যায়, ক্রয় বিভাগ এবং বিক্রয় বিভাগের ব্যবস্থাপকগণ তাদের কাজে কর্ম ভারগ্রস্ত হয়ে গেলে তারা যদি একজন সহকারী আশা করে এবং মালিক পক্ষকে জানানো হয়, কিন্তু মালিক পক্ষ যদি সেরকম একেবারে অনমনীয় মনোভাবের হয়, না আপনাদেরকে সহযোগী দেওয়া যাবে না, তাহলে কি বিশৃঙ্খলতা দেখা দিবে প্রতিষ্ঠানে। কিন্তু প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থাপকদের জন্যে যদি মালিক পক্ষ সেই সহযোগীর ব্যবস্থা করে দেয় তাহলে কাজটা অনেক সুন্দরভাবে হবে। ব্যবস্থাপকগণও কি আনন্দের সহিত কাজ করতে পারবে, কর্ম ভারগ্রস্ত হয়ে পড়বে না। তো প্রতিষ্ঠানে এই নমনীয়তাটা অনেক জরুরি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। অর্থাৎ আনুষ্ঠানিকতার ভিত্তিতেই যে সবসময় নীতি প্রণীত হবে বা কাজ হয়ে যাবে এটা আশা করা যায় না। নিছক আনুষ্ঠানিকতার ছকে বেঁধে সবসময় সব কাজ সঠিকভাবে হয় না। অনানুষ্ঠানিকতার ভিত্তিতেও কিছু সম্পর্কের সৃষ্টি হয় এবং সেই সম্পর্ক থেকেও ভালো ফল আশা করা যায়। প্রতিষ্ঠানে সেই ধরনের অনানুষ্ঠানিক সম্পর্কের যে নীতিটা প্রণীত হয় সেটাকে অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি বলে। ব্যবস্থাপকদের মধ্যে যদি অনানুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগের একটা সুযোগ করে দেওয়া হয় বা থাকে, তাহলে তারা নিজেদের স্বাভাবিক আলাপচারিতার ভিতরেও কুশল বিনিময়ের মাঝেও প্রাতিষ্ঠানিক কিছু কথাবার্তা অনানুষ্ঠানিকভাবেও সলিউশন করতে পারে, সেটাই বোঝানো হচ্ছে এক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আমরা একেবারেই 10টা নীতির লাস্ট নীতিতে চলে এসেছি, কার্যসমূহের সুসংহতকরণের নীতি। সংগঠন কাঠামো প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তি, দল এবং বিভাগের কাজের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের নীতিকে
কি বলে? কার্যসমূহের সুসংহতকরণের নীতি বলে। তো শিক্ষার্থীরা, এই 10টা নীতি আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাদের এই থিওরি সাবজেক্ট 10টা কিভাবে আমরা মনে রাখতে পারি? মনে রাখতেই হবে যে কোনো উপায়ে, একদম স্ব টেকনিক অবলম্বন করে এটা মনে রাখার চেষ্টা করতে হবে। পরীক্ষায় ভালো ফল করতে হলে আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কি বোঝা যাচ্ছে? ব্রেন স্টর্মিং হচ্ছে? আমি একটু সমাধান করে দিচ্ছি আমার নিজস্ব টেকনিকে। এই যে 10টা নীতি কি করে তোমরা মনে রাখতে পারবে, ইচ্ছে করলে এই টেকনিকও অবলম্বন করতে পারো তোমরা। দেখো, এটার ফার্স্ট অক্ষর, প্রত্যেকটার ফার্স্ট অক্ষর কি আসে? তো প্রত্যেকটার ফার্স্ট অক্ষর দিয়ে একটা কথামালা সাজানো যায়। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, ব্ল্যাকবোর্ডের দিকে। একটা বাক্য তোমরা শুধু মনে রাখবে। এই সমন্বয় সাধন অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় নয়। এটার মূল হার্ট হচ্ছে নীতিমালাগুলো। এই নীতিমালাগুলো যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে সব উদ্দীপকে আশা করি তোমরা সমাধান করতে পারবে বা মনে রাখতে পারবে। তো একটা বাক্য তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। সে বাক্যটা হলো নীতিমালা দিয়ে তৈরি করা। এই বাক্যটা হলো প্রভাকার প্রাণীদল আনো। অর্থাৎ প্রভাকার একজন ব্যক্তি, তাকে বলা হচ্ছে যে প্রাণীদল নিয়ে আসো, আনো। এখানে 10টা অক্ষরে আছে। এই নীতিমালার ফার্স্ট অক্ষর দিয়ে এটা সাজানো হয়েছে। শিক্ষার্থীরা একটু মনে রাখার চেষ্টা করো এই বাক্যটা। এই বাক্যটা যদি তোমরা মনে রাখতে পারো আর একটু চর্চা করলে এই নীতিগুলো তোমরা পারবে। এই প্রত্যেকটা নীতি দিয়েই উদ্দীপক থাকবে। আমি বলে দিচ্ছি, এটা খুবই সেন্সিটিভ জায়গা, এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। এই অধ্যায়ের উদ্দীপকগুলো ভালোভাবে পরীক্ষায় টাচ করার জন্যে, ভালো নাম্বার পাওয়ার জন্যে এই 10টা নীতিমালা তোমাদেরকে মনে রাখতেই হবে। এছাড়াও রয়েছে সমন্বয় সাধনের গুরুত্ব। হ্যাঁ, এতক্ষণ কি আলোচনা করলাম? সমন্বয় সাধন। তো কতটুকু গুরুত্ব সেটা বোঝাই যাচ্ছে এতক্ষণের আলোচনায়। অনেক গুরুত্ব। কি ভারসাম্য সৃষ্টি করে, সমতা বিধান করে, সংহতি স্থাপন করে, গতিশীলতা বাড়ায় অর্থাৎ বৃদ্ধি করে, মতানৈক্য দূর করে অর্থাৎ ম্যান টু ম্যান মত পার্থক্য থাকতেই পারে, এগুলো প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে সেটা কি সলিউশন হয়ে যায়। অন্যান্য ব্যবস্থাপনার কার্যকেও সহায়তা দান করে, দক্ষতা বাড়ায়, মনোবল উন্নয়ন হয়, ব্যয় হ্রাস ও সুনাম বৃদ্ধি পায়, উত্তম কার্য পরিবেশেরও সৃষ্টি হয়। অর্থাৎ শৃঙ্খলা থাকলে কার্য পরিবেশটাও সুন্দর থাকবে, উত্তম পরিবেশ বজায় থাকবে। তো শিক্ষার্থীরা, একটা কি উদ্দীপক আলোচনা করব অল্প সময়ের ভিতর? একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বলেছিলাম তোমাদেরকে উদ্দীপক পড়বে স্লোলি, আস্তে আস্তে বুঝে বুঝে পড়বে। 1বার 2বার 3বার পড়বে, ঠিকই বুঝতে পারবে। মিস্টার শাকিল একটা সংগঠন কাঠামোর প্রধান। তিনি প্রতিষ্ঠানে একটা কাজের জন্যে কর্মী নিয়োগ করেছেন। একদল কর্মী 2টা ভাগে ভাগ করেছেন, ক ভাগ এবং খ অংশ। ক অংশের কর্মীদের সংখ্যা কম বিধায় তাদের কাজ শেষ করতে অনেক সময় লেগেছে, অর্থাৎ তারা কর্মভারগ্রস্ত হয়ে গেছে। অপরদিকে খ অংশের কর্মীদের সংখ্যা বেশি থাকায় তারা খুব দ্রুত কাজ শেষ করে ফেলেছে এবং বাকিটা সময় অলসভাবে কাটাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ খেয়াল করলেন প্রতিষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলা কিভাবে এড়ানো যায়। তো উদ্ভূত পরিস্থিতি এড়ানোর জন্যে তিনি তার সিদ্ধান্ত থেকে, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছেন এবং কিছুটা পরিবর্তন করেছেন তার নিয়ম নীতিতে।
যার ফলশ্রুতিতে কি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে এসেছে। এখন শিক্ষার্থীরা এই কথাগুলোর ভিতরে কি ব্রেনস্টর্মিং হচ্ছে? নো, হবে না। খুবই সোজা, একটু খেয়াল করে শুনো। নাম্বার 1 কোয়েশ্চেন হতে পারে জ্ঞানমূলক, লক্ষ্য কি। নাম্বার 2 স্বাভাবিকভাবেই সমন্বয়ের সঙ্গে আসতে পারে, বলতে কি বুঝাও। নাম্বার 3 প্রয়োগমূলক প্রশ্ন, কোন নীতির অভাবে প্রথমে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল প্রতিষ্ঠানে, ব্যাখ্যা করো। আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে দিচ্ছি, কোন নীতি? এখানে ভারসাম্যহীনতা ছিল, অর্থাৎ ভারসাম্য ছিল না। একদল লোককে কম কর্মী দেওয়া হয়েছে আর আরেক অংশে বেশি কর্মী ছিল, সেজন্য কি তাদের ভিতর ভারসাম্য ছিল না, বিধায় কাজ একদল কাজ এগিয়ে গেছে আর একদল পিছিয়ে পড়েছে। অর্থাৎ এজন্যই তাদের সমন্বয়হীনতা ছিল বলে ব্যালেন্স ছিল না, ইমব্যালেন্স। এজন্যই কাজ করতে দেরি হয়েছে, বিধায় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কি ব্যাখ্যা বোঝা যাচ্ছে? বোঝা যাবে। আর হায়ার অর্ডারের প্রশ্নটা কি ছিল? কি হতে পারে প্রশ্নটা শিক্ষার্থীরা? কিভাবে আবার সেই শৃঙ্খলা ফিরে এলো? তোমার মতামত দাও, উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। তোমরা কি মতামত দিবে? হ্যাঁ, উদ্দীপকের আলোকে সুন্দর একটা মতামত উপস্থাপন করতে পারবে। এখানে কি মালিক পক্ষ একটু নমনীয় হয়েছিল, তার যে নিয়ম নীতির বাইরে গিয়ে সে কিছুটা পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানে, দ্বিধায় শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থাৎ ব্যালেন্স নিয়ে এসেছে। উভয় পক্ষকে সমান কর্মী দেওয়া হয়েছে, তারা একই সময় কাজ শেষ করতে পেরেছে, অতএব তাদের ভিতর কোনো অসমতা ছিল না। সমতা যেখানে, সমন্বয় সেখানে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। একটু বইটা চর্চা করবে, আর বাকিটুকু তোমাদের হাতে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।